হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সানলেস সার্কেল। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গ্রামে একটা আদি মন্দির আছে। সেই মন্দিরে গ্রামবাসীরা যখন পুজো নিয়ে যায়, বিশেষ করে অন্নভোগ নিয়ে যায়, তখন তার প্রস্তুতি কিভাবে নেয়, সেখানে পুজো কিভাবে হয়, সব কিছু তার শুরু হচ্ছে এখান থেকে। মানে একদম সকাল সকাল স্নান করে খালি পায়ে পুজোর জন্য ফুল তুলতে হবে। সারা রাতভর শিশির কুয়াশা সবাই মিলে প্রত্যেকটা গাছকে কিভাবে ভিজিয়েছে দেখো। মনে হচ্ছে না যে বৃষ্টিতে সব ভিজে আছে, কিন্তু না, এগুলো সব শিশির আর কুয়াশা। যে মন্দিরে আজকে আমরা পুজো নিয়ে যাচ্ছি, সেই মন্দিরে শীতলা আর বিশালক্ষী মা আছেন। মন্দিরে পুজো দিতে গেলে তোমাকে বাড়ি থেকে সব রকম ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। মানে হাঁড়ি কড়া থেকে শুরু করে শাকসবজি তো রয়েছে, কাঠ মানে জ্বালানির কাঠ, এবং মানে বাসন থেকে শুরু করে তুমি যে আসনে বসবে সেই আসন, কোনো জিনিস কিন্তু মন্দির থেকে পাবে না। মন্দিরে পুরোহিত মশাই শুধুমাত্র পুজো করে দেবেন। বাড়িতে এখন কাজ চলছে, তার উপর এদিকে পুজো, সব মিলিয়ে একাকার অবস্থা। তার ওপর আবার অন্নভোগ বলে কথা, সেজন্য বেশ অনেকটা পরিমাণ কাঠের জ্বালানি দরকার। তারপর তো শাক সবজি, কলা পাতা, হাঁড়ি কড়া, চামচ, এদিকে তো ফুল, আরও যা যা কিছু পুজোর জন্য লাগে সব কিছু। তার সাথে ত্রিপল বা কোনো বড় পেপার যার ওপর বসে সবাই সবজি কাটবে বা অন্যান্য কাজকর্ম করবে, সেগুলো সব কিছুই এখানে বাঁধা হয়ে গেছে। এবার মামাবাড়ি থেকে পুরো ব্যাটালিয়ান বেরিয়ে আসছে, সবাই মিলে আজকের যাওয়া হচ্ছে অন্নভোগ নিয়ে। অন্নভোগ যেহেতু বেশ খরচ সাপেক্ষ, সে কারণে সব বাড়ি থেকে সবসময় অন্নভোগ নিয়ে যাওয়া হয় না। সাধারণত ক্ষীরভোগ দেওয়া হয়, মানে পায়েস বানিয়ে সেটা ঈশ্বরের কাছে উৎসর্গ করে তারপর সেটা প্রসাদ হিসেবে গ্রহণ করা হয়, সেটা হচ্ছে ক্ষীরভোগ। আর যেসব বাড়ি থেকে অন্নভোগ যায় সেখানে ধরে নাও সারা দিনের ব্যাপার, কারণ 4-5 পদ রান্না হয়, ঠাকুরমশাই সব কিছু রান্না করেন, তারপর সেটা মায়ের কাছে উৎসর্গ করা হয়, পুজো হয়, তারপরে প্রসাদ বিতরণ হয়। আজ মামাবাড়ি থেকে পুরো মহিলা বাহিনী যাচ্ছে অন্নভোগ নিয়ে। দেবীর পুজোতে বাকি দেবীরাও সামিল। কচি কাঁচা থেকে বুড়ো বুড়ি গ্রামের প্রায় সবাই এই শীতলা বিশালক্ষী মায়ের কাছে পুজো দিতে যাওয়ার নাম করলে 7-5 না ভেবেই মা মা করে বেরিয়ে পড়ে। এই পথ ধরে লালপোল থেকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তাটা ভীষণ সুন্দর, চারিপাশে গাছে ঢাকা, আর নদীর পাশ থেকেই গেছে রাস্তাটা, সে কারণে ছোট নৌকো বা মাছের ট্রলারও দেখতে পাবে যেতে যেতে। লালপোল থেকে মিনিট 5 ভেতরে এলেই আমরা এই রকম পুরনো মন্দির দেখতে পাবো। ওদিকে বাহিনী একে একে সমস্ত মালপাট নামিয়ে নিচ্ছে মেশিন ভ্যান থেকে। এদিকে আপাতত ত্রিপল বিছিয়ে সেখানে বসে সবজি কাটতে হবে, তারপর বাটনা বাটা অন্যান্য সমস্ত কাজকর্ম তো রয়েছে। এক এক করে দেখো আমাদের মহিলা বাহিনী সমস্ত মালপাট তো নামিয়ে নিচ্ছে, মাথায় করেও নিয়ে চলে যাচ্ছে। দেখো, মন্দির সকাল 9টার দিকে খুলে যায়, পুরোহিত মশাইও এসে গেছেন। এই মন্দির এখানকার মানে নামখানা ব্লকের মধ্যে অনেক পুরনো, মানে আদি মন্দির বলা যায়। আর এখানে যে শীতলা বিশালক্ষী মা আছেন তারা ভীষণ জাগ্রত, ওনাদের অনেক রকম অলৌকিক কাহিনীর কথাও মানুষের মুখে মুখে শোনা যায়। এই মন্দিরকে অগস্তিদের মন্দির বলা হয়। মন্দিরের সামনে একটা খুব পুরনো মনসা গাছ আছে। আর এই দেখো, এই মন্দিরের পাশেই মানে মন্দিরের সাথে লাগোয়া একটা রান্নাঘর আছে, যেখানে পুরোহিত মশাই ও তার পরিবারের লোকেরাই রান্না করেন। এখানে বাইরে থেকে কোনো ঠাকুর এনে রান্না করা যায় না। যিনি মায়ের পুজো করেন তিনি এখানে ভোগ রান্না করেন, আর তার অনুমতি থাকলে তাঁরই বাড়ির লোকেরা রান্না করতে পারে বা রান্নায় সহযোগিতা করতে পারে। পুরোহিত মশাইয়ের বয়স ভালোই হয়েছে, কিন্তু এখনও কাজে কর্মে বেশ পটু। সবার আগে পায়েস বা ক্ষীরভোগটা রেডি হয়ে গেছে, আর যা যা রান্না হয়ে যাচ্ছে সেগুলো সব বড় মানে পাত্রের মধ্যে করে নিয়ে ওই মায়ের মূর্তির সামনে রেখে আসা হচ্ছে। এখানে অন্নভোগে মাছও দেওয়া হয়, সেজন্য আগে মাছটাকে পুজো করা হয়, তারপর কাটার অনুমতি পাওয়া যায়।
মনের বাসনা কামনা জানিয়ে প্রচুর ভক্ত বা বিশ্বাসীরা এখানকার জানালাতে প্রচুর মানসিক বেঁধে গেছে। আমরা ছোট থেকে এই মন্দিরটাকে এমনই ছোট একটা সাইজেরই দেখছি, মানে মন্দিরটা যে খুব বড় বা খুব চোখে পড়ার মতো এরকম নয়, কিন্তু ছোট মন্দির, কিন্তু এই মন্দির ভীষণই জাগ্রত, সেটা প্রত্যেকেই মানে। বিশেষ করে মহিলারা, সধবারা, তারা অন্ধের মতো বিশ্বাস করে এই মন্দিরকে। এখানে যারাই মাছ নিয়ে আসে তারা বাজার থেকে তো মাছ কিনে আনেই, বড় মাছ, তার সাথে সাথে বাড়ির পুকুর থেকে ধরা, মানে নিজের বাড়ির পুকুর থেকে আনা ছোট সাইজের হলেও একটা মাছ মাকে উৎসর্গ করেন। প্রতি সপ্তাহে শনি আর মঙ্গলবার করে এই মন্দিরে পুজো হয় সকালবেলা। সকালের পুজো হয়ে গেলে তারপর সবজি কাটা, মাছ কাটা এগুলো শুরু হয়। আমরা ছোট থেকেই দেখেছি এই মন্দিরের আশেপাশে তেমন কোনো বাথরুম বা টয়লেট ছিল না, এখন নতুন করে তৈরি হচ্ছে। ক্ষীরভোগ বা অন্নভোগ যদি কেউ নাও দিতে চায়, শুধু যদি পুজো দিতে চায়, তাহলে ডালা বা ফল প্রসাদ দিয়েও সকালবেলা শনিবার বা মঙ্গলবার এসেও পুজো দিতে পারো। সকাল মানে ধরো 9টায়। মন্দিরের ভেতরে শীতলা বিশালক্ষী মা আছেন ঠিকই, তবে বাইরে এখানে শিবলিঙ্গও আছে আর তুলসী মঞ্চও আছে। সঙ্গে যদি বাচ্চারা থাকে তাহলেও কোনো ভয় নেই, কারণ এখানে বাচ্চাদের খেলার মতো বিশাল ফাঁকা মাঠও আছে। আমরা ছোট থেকেই এই মন্দিরের ভেতরে থাকা মায়ের মূর্তিগুলোকে না একই রকম দেখে আসছি, সবই পেতলের তৈরি। এই মন্দিরের সব কিছু খুব সাধারণ, সাদামাঠা, কিন্তু তার মধ্যেও একটা আলাদা রকম ব্যাপার আছে। মন্দিরের রান্নাঘরে একের বেশি উনুন আছে, তার কারণ অন্নভোগে তো অনেক রকমের পদ রান্না হয়, একসাথে সব কটা উনুনই তখন জ্বালিয়ে দেওয়া হয়। আর তাতে করে কি হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ধরো আজকের আমরাই শুধু অন্নভোগ এনেছি, কিন্তু এক একদিন এমনও হয় 3-4টে পরিবার থেকেও অন্নভোগ আসে, তখন আরও বেশি তাড়া থাকে, সে কারণে সব কটা উনুনের প্রয়োজন হয়। দেখেছো ছোট বাচ্চাটা কি সুন্দর করে প্রণাম করলো। ও মা, ও নিজে একবার প্রণাম করেছিল, তারপর আবার তার মা করছে বলে তার মার সাথে সাথে আবার মায়ের পাশেও প্রণাম করলো। এই বাচ্চাটি আমার আরেক মামার নাতি হয়। এই দেখো, ধুতুরা ফুল আর বেলপাতা দিয়ে শিবলিঙ্গ পুজো করা হয়ে গেছে। এদিকে দেখো কি ভক্তি ভরে প্রণাম করছে, ওর প্রণাম করা শেষই হচ্ছে না। যখনই ভাবছে এবার শেষ করে ফেলবো, তখনই পাশে তাকিয়ে দেখছে কেউ না কেউ প্রণাম করছে, ও বেচারা আবার শুরু করছে প্রণাম করা। উফ, মানে বারবার প্রণাম করেও শেষ হচ্ছে না, সেজন্য আর ওঠার নাম ধরেনি। পাছে আবার প্রণাম করতে হয়, সেজন্য মানুষ কতবার উঠবে, সেজন্য একেবারে বসেই আছে, পুরো প্রণাম শেষ করে তারপর উঠবে। পাছে ও উঠে পড়লে তোমরা আবার প্রণাম করো। দূর, তার মা প্রণাম করছে না বলে এবার তার মাকে মারছে যে তুমিও প্রণাম করো। সব দেবদেবীর কাছে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমাদের মহিলা বাহিনী লেগে গেছে শাক বাজতে। এই লালপুলের অগস্তিথানে আমাদের হাই স্কুলে যখন মাধ্যমিক পরীক্ষা হয় প্রতি বছর, সেই মাধ্যমিকের পরীক্ষার্থীদের পরীক্ষার আগে নিয়ে আসা হয় এখানে। সবাই মিলে দল বেঁধে আসে, এখানে পুজো দেয়, প্রণাম করে, অনেকে পুজোর ফুল নিয়ে যায়, আর তারা বিশ্বাস করে যে মায়ের কাছে প্রণাম করে গেলে পরীক্ষা নিশ্চয়ই ভালো হবে। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সে কারণে বিশ্বাসে বিশ্বাস রেখে আমাদের এভাবেই পথ চলতে হবে, এগিয়ে যেতে হবে সামনের দিকে।
ওফ, এদিকে মামিমা আমার একাই 100। কোথায় কি নিয়ে যেতে হবে বলো, মাথায় করে কোনোটা কোলে করে যেখানে যেভাবে নিয়ে যাওয়া দরকার নিয়ে চলে যাবে। সবজি কাটাও শুরু হয়ে গেছে। সবাই মিলে এক জায়গায় গোল হয়ে বসে যেভাবে সবজি কাটছে মনে হচ্ছে যেন মেয়েদের একটা পিকনিক হচ্ছে। আমার খুব মনে পড়ে যখন আমরাও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, তখন আমাদেরও হাই স্কুল থেকে মাস্টারমশাইরা সবাই মিলে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে এই মন্দিরে এসেছিলেন পুজো দিতে, মায়ের কাছে প্রণাম করতে। আমরা পুরো মিছিল করে এসছিলাম, যেন প্রচুর স্টুডেন্ট একসাথে এসছিলাম আমরা দল বেঁধে। এই যে আজকের অন্নভোগ আনা হয়েছে মামাবাড়ি থেকে, তো এই অন্নভোগ দিতে না করে 7 থেকে 8 হাজার টাকার খরচ আছে। সে কারণে মন্দিরে সবসময় অন্নভোগ হয় না, তবে ক্ষীরভোগটা মানে পায়েস করে ঠাকুরকে পুজো দেওয়াটা খুব বেশি হয়। সাধারণত কোনো বিশ্বাসী বা ভক্ত যদি কোনো মানসিক করে থাকে অন্নভোগ দেওয়ার, তাহলে এই ধরনের অন্নভোগ নিয়ে আসা হয়। এ বেচারার কিছু একটা চাই, লোভে মাথাটা বাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না, বাধা আছে তো তাই। এদিকে ঠাকুরের জন্য তো মাছ কাটা শুরু হয়ে গেছে, শাকসবজিও অনেকটা কাটা হয়ে এসছে। আজকের ডাল হবে, আলু ভাজা হবে, তার সাথে একটা কুমড়োর ঘন্ট টাইপের হবে, তার সাথে নোটে শাক, মাছের মাথা, উচ্ছে আর আলু দিয়ে একটা তেতো তরকারি হবে, আর চাটনিও আছে, পায়েস আছে, এছাড়া পাঁপড় আর ভাত বা অন্ন তো আছেই। মাছের ঝোলও হবে। দেবীর সামনে অবশ্য মাছের ভাজা এবং মাছের ঝোল দুটোই রাখা হবে। এই দেবীদের সম্পর্কে একটা গল্প ছোটোবেলায় শুনেছিলাম, যে এনারা মানুষের রূপ নিয়ে বা বলতে পারো জীবন্ত অবস্থায় এসে এই মন্দিরের পুরোহিত যিনি আছেন তার নাম করে বাকি করে শাঁখা দোকানি থেকে শাঁখা পরে এসে এই মন্দিরের ভেতরে নিজেদের আসনে বসেছিলেন। এবার প্রশ্নটা হচ্ছে কিভাবে এটা সম্ভব? আসলে ঐশ্বরিক ক্ষমতাতে সব কিছুই সম্ভব। আর এদিকে বাহিনীরা সমস্ত সবজি কেটে, মাছ কেটে, সমস্ত জোগাড় করে দিয়ে আপাতত ক্লান্ত অবস্থায় মন্দিরের সামনে বিশ্রামাগারে কিছুক্ষণ বিশ্রাম করছে। ইতিমধ্যে ক্ষীরভোগ এসে গেছে, তাই সবাই একটু ক্ষীরভোগও খেয়ে নিতে পারবে, কারণ পুজো হয়ে গেছে সকালে। এইবার অন্নভোগের রান্না পুরো কমপ্লিট হতে প্রায় সন্ধে হয়ে আসবে, কারণ অনেক পদ রান্না তো। মামিমা এক মনে দেবীর কাছে এখন প্রার্থনায় রত। এখন শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। রান্না যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপাতত একটু বিশ্রাম। ওদিকে এক এক করে রান্না কমপ্লিট হচ্ছে, আর সেগুলো বাসন ভর্তি করে এনে মায়ের সামনে জমা করা হচ্ছে। এবার সন্ধে হওয়ার আগেই পুরোহিত মশাই বাকি পুজোটা সেরে ফেলবেন, তারপর অন্নভোগ বিতরণ করা হবে। ভালো করে একবার প্রতিমা দর্শন করে নাও। ওদিকে রান্নাবান্না যেহেতু শেষ, তাই সমস্ত কিছু প্যাক করে এবার বাড়ি যাওয়ার প্রস্তুতি চলছে। অন্নভোগ হয়ে গেলে পুরোহিত মশাই যখন বলবেন যে সমস্ত প্রসাদের ওই বাসনগুলো সব বের করে নিতে, তখন একে একে বের করে নিতে হবে। এই সময় আত্মীয়, বন্ধুবান্ধব বা পাড়া প্রতিবেশী যারা যারা অন্নভোগের প্রসাদ আনতে আসবে কাউকেই ফেরানো হবে না, সবাইকে প্রসাদ দিতে হবে, এটাই নিয়ম। এবার বাকি সব প্রসাদ নিয়ে আপাতত বাড়ি ফেরার পালা। আবারও বাহিনী লেগে পড়েছে সমস্ত প্রসাদের বাসনগুলোকে সুন্দরভাবে মেশিন ভ্যানে সাজিয়ে নিতে। আমরাও প্রসাদ পেয়েছি, সেগুলো বাড়িতে এনেছি। দেখো কত রকমের প্রসাদ আছে এখানে।
আজকে যে মায়েদের কাছে পুজো নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছে এটাই প্রার্থনা রাখি যে তারা তোমাদের প্রত্যেককে সুস্থ রাখুন, ভালো রাখুন। আজকে ভিডিও এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।